হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা কানেকটিভ টিস্যু সম্বন্ধে পড়ব। তাহলে আমরা আজকে শুরু করছি কানেকটিভ টিস্যু। আমাদের এপিথেলিয়াল টিস্যু মোটামুটি পড়া হয়ে গেছে এবং দেখলাম এপিথেলিয়াল টিস্যু কোনো অর্গ্যানের বাইরে ওপরে গ্রো করবে। এপি মানে অ্যাবাভ, থেলিয়া মানে টু গ্রো, তাহলে কোনো কিছুর ওপরে গ্রো করে প্রোটেকশন দেয়। এই টিস্যুটার নাম হচ্ছে কানেকটিভ টিস্যু বা যোগ কলা, বাংলায় বলা হয় যোগ কলা। তাহলে কানেকটিভ টিস্যু যখন নাম, তার মানে কোনো কিছুর মধ্যে কানেকশান তৈরি করবে। তাহলে আমাদের বডির যে বিভিন্ন রকমের অর্গ্যান বা বিভিন্ন রকমের টিস্যু, তাদের মধ্যে কানেকশান তৈরি করে বলে একে আমরা বলি কানেকটিভ টিস্যু। ঠিক আছে, কানেকটিভ টিস্যুর ক্যারেক্টারিস্টিক ফিচার আমাদের জানতে হবে। কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য কী? কানেকটিভ টিস্যুর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কানেকটিভ টিস্যু কিন্তু সবসময় মেসোডার্ম থেকে অরিজিনেট করবে। ভ্রূণের যে তিনটে লেয়ার, আমাদের যে তিনটে এমব্রায়োনিক লেয়ার, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, কানেকটিভ টিস্যু কিন্তু সবসময় মেসোডার্মাল ইন অরিজিন, মেসোডার্ম থেকে কিন্তু এর অরিজিনেট করবে। আর কি দেখব? কানেকটিভ টিস্যুর ফাংশন তো আমি বলেই দিলাম যে বিভিন্ন অর্গ্যান বা টিস্যুর মধ্যে কানেকশান তৈরি করবে। আর কানেকটিভ টিস্যুর সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা প্রচুর পরিমাণে ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স দেখতে পাবো। ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স। ম্যাট্রিক্স মানে কি? ম্যাট্রিক্স মানে হচ্ছে আন্তঃকোষীয় ধাত্র। আমরা এপিথেলিয়াল টিস্যু পড়ার সময় মনে করে দেখো যে এপিথেলিয়াল টিস্যু সেলগুলো এতই ক্লোজলি সিচুয়েটেড যে তাদের মধ্যে ইন্টারসেলুলার স্পেস প্রায় নেই বললেই চলে। কোষগুলোর মাঝখানে ফাঁকা স্থান প্রায় নেই বললেই চলে, এবং কোষগুলোর মাঝখানে ফাঁকা স্থান থাকে না বলে কিন্তু আমরা এপিথেলিয়াল টিস্যুতে এই ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স অলমোস্ট নীল, প্রায় থাকে না। কিন্তু কানেকটিভ টিস্যুর সব থেকে বড় গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে কানেকটিভ টিস্যুর সেলগুলো কিন্তু এত ক্লোজলি সিচুয়েটেড নয়, তাদের মধ্যে কিন্তু অনেক গ্যাপস থাকবে, এবং অনেক গ্যাপস থাকার ফলে এই মাঝখানের যে ইন্টারসেলুলার স্পেস, সেটা কিন্তু কমপ্লিটলি অকুপাইড বাই ম্যাট্রিক্স। যেটা বললাম, ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স প্রচুর পরিমাণে থাকবে, এবং তার সঙ্গে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে ফাইবার্স। তাহলে ম্যাট্রিক্স এবং ফাইবার্স কিন্তু প্রচুর পরিমাণে আমরা এই যোগ কলা বা কানেকটিভ টিস্যুর মধ্যে দেখতে পাবো। তাহলে যোগ কলার মধ্যে কিন্তু কোষের থেকে, কোষীয় উপাদানের থেকে ধাত্রের পরিমাণ বেশি, যেটা কিন্তু আবরণী কলার ক্ষেত্রে ঠিক অপোজিট। আবরণী কলায় কিন্তু কোষের পরিমাণ বা কোষের পরিমাণ বলাটাই ঠিক, কোষের পরিমাণ কিন্তু ধাত্রের পরিমাণের থেকে অনেক বেশি, বহুগুণ বেশি। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখব কিন্তু ম্যাট্রিক্সটাই কিন্তু সব থেকে বেশি, কোষের থেকেও কিন্তু ম্যাট্রিক্স এবং ফাইবারই বেশি পোর্শন জুড়ে থাকবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য। ম্যাট্রিক্স প্রসঙ্গে যখন এলাম, তখন ম্যাট্রিক্স সম্বন্ধে একটু বলেই নিই যে ম্যাট্রিক্সের আমরা কেমিক্যাল কম্পোজিশন দেখলে কি দেখতে পাবো। ম্যাট্রিক্সের যদি আমরা কেমিক্যাল কম্পোজিশন দেখি, তাহলে দেখব এই ম্যাট্রিক্স কিন্তু মেইনলি কম্পোজড অফ মিউকো পলিস্যাকারাইডস। মিউকোপলিস্যাকারাইড নিয়ে তৈরি, অর্থাৎ লং চেইনস অফ পলিস্যাকারাইডস, যাকে আমরা বলি গ্লাইকোস্যামাইনোগ্লাইক্যানস, শর্টে বলা হয় গ্যাগস। গ্লাইকোস্যামাইনোগ্লাইক্যানস বা মিউকোপলিস্যাকারাইড কিন্তু এই ম্যাট্রিক্সের কেমিক্যাল কম্পোজিশন। ঠিক আছে, একটা এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো হায়ালিউরোনিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সের মধ্যে আমরা যদি কমন একটা মিউকোপলিস্যাকারাইডের নাম বলি, সেটা হচ্ছে হায়ালিউরোনিক অ্যাসিড। এই মিউকোপলিস্যাকারাইড বা গ্লাইকোস্যামাইনোগ্লাইক্যানসটাই কিন্তু কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সটাকে তৈরি করে, এবং এরা কিন্তু খুব ওয়াটারকে অ্যাট্রাক্ট করতে পারে, ওয়াটারকে অ্যাবজর্ব করে নেয় সবসময়। ফলে এই টিস্যু সবসময় ময়েস্ট থাকে এবং সফট থাকে, ময়েস্ট এবং সফট। ঠিক আছে, এবং এরা মেনলি কি করে, এই ম্যাট্রিক্স থাকার জন্যই কিন্তু
কানেকটিভ টিস্যু শক অ্যাবজর্বার রূপে কাজ করে। আমাদের দেহের বিভিন্ন ভাইটাল অর্গ্যানগুলোর মাঝখানে যে স্পেস, সেই স্পেস হোক বা আমাদের স্কিনের তলার যে স্পেসটা, সেই স্পেস হোক, সব জায়গায় কিন্তু আমরা কানেকটিভ টিস্যু দেখব। এবং কানেকটিভ টিস্যু কিন্তু আমাদের শক অ্যাবজর্বার রূপেও কাজ করে। ধরো বডিতে ঝাঁকানি লাগলো, তখন কি আমাদের ভেতরের অর্গ্যানগুলো ড্যামেজ হয়ে যায়? সহজে কিন্তু হয় না, কারণ তার বাইরে তার চারদিকে কিন্তু কানেকটিভ টিস্যু আছে এবং কানেকটিভ টিস্যুর ম্যাট্রিক্সটাই কিন্তু কুশন রূপে কাজ করে। ধরো আমরা একটু পরেই আসছি কানেকটিভ টিস্যুতে, সেখানে আমরা দেখবো অ্যারিওলার টিস্যু। তো কানেকটিভ টিস্যু কিন্তু আমাদের মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টিস্যু। কি বললাম? মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্ড ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টিস্যু। তার মানে আমাদের দেহে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় কানেকটিভ টিস্যু, এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু আর নার্ভাস টিস্যু, 4 রকমের টিস্যু। তার মধ্যে কিন্তু কানেকটিভ টিস্যু আমরা সব থেকে বেশি পরিমাণ পাবো এবং ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। আমাদের দেহের কিন্তু অলমোস্ট সব জায়গাতেই আমরা কানেকটিভ টিস্যু খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে এই কানেকটিভ টিস্যুর মধ্যে একটু পরে আমরা আসবো একটা পার্টে, মানে একটা টাইপে, যার নাম হচ্ছে অ্যারিওলার টিস্যু। তো অ্যারিওলার টিস্যু আমাদের স্কিনের তলায় থাকে, বিভিন্ন অর্গ্যানদের মাঝখানে থাকে। তাহলে সেগুলোকে বলা হয় প্যাকেজিং টিস্যু। ধরো আমরা দেখবে যখন কাপ, চা খাওয়ার কাপ, চীনামাটির যে কাপ হোক বা কাঁচের গ্লাস হোক, যখন কেনা হয় দেখবে সোলার বাক্সের মধ্যে দেওয়া হয়, অথবা ইন্ডিভিজুয়ালি নিলেও বা অন্যান্য বাক্সের মধ্যে হলেও তার মধ্যে খবরের কাগজ মুড়ে চারদিকে বা খড় দিয়ে মোড়া থাকে না? কেন, কী জন্য? যে আনতে গিয়ে যদি কোনো ঝাঁকানি হয় বা কিছু হয়, ধরো কেউ গাড়ি করে বা বাসে করে নিয়ে আসবে, সেই ঝাঁকানিতে কিন্তু ভাঙবে না। তাহলে ওগুলো হচ্ছে প্যাকেজিং ইউনিট। তাহলে ওই কাঁচের কাপগুলোকে বা চীনামাটির পাত্রগুলোকে একটা সুন্দর করে প্যাকেজিং করা আছে, যাতে ধাক্কা লাগলে বা ঝাঁকুনি লাগলে ভেঙে না যায়। ঠিক তেমনি এই কানেকটিভ টিস্যু কিন্তু আমাদের ভাইটাল অর্গ্যানগুলোর গ্যাপে বা অন্যান্য টিস্যুর গ্যাপে থাকার ফলে কিন্তু তারা ইনজুরি থেকে কিন্তু তারা বেঁচে যায়। মানে ছোটোখাটো ধাক্কায় কিন্তু তাদের কোনো ড্যামেজ হয় না। এই কারণে কিন্তু এদেরকে বলা হয়, মেনলি অ্যারিওলার টিস্যুকে বলা হয় প্যাকেজিং টিস্যু অফ আওয়ার বডি। অ্যারিওলার টিস্যুকেই মেনলি বলা হয় প্যাকেজিং টিস্যু অফ আওয়ার বডি। পুরো কানেকটিভ টিস্যুকে বলা হয় না, কারণ পুরো কানেকটিভ টিস্যুর মধ্যে অনেক কিছুই পড়ে। ধরো ব্লাড পড়বে, বোনস পড়বে, কার্টিলেজ পড়বে, আমি আসছি একটু পরে। তো অ্যারিওলার টিস্যুকেই মেনলি বলা হয় প্যাকেজিং ইউনিট অফ আওয়ার বডি। তাহলে কানেকটিভ টিস্যুর ক্যারেক্টার বোঝা গেল। এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট, প্রচুর পরিমাণে ম্যাট্রিক্স বা গ্রাউন্ড সাবস্টেন্স পাবো এবং তার কেমিক্যাল কম্পোজিশন নিশ্চয়ই আমাদের জানা হয়ে গেল। এবারে আমরা আসব কানেকটিভ টিস্যুর টাইপসে। কত রকমের কানেকটিভ টিস্যু হয় এবং সেই কানেকটিভ টিস্যুর টাইপসগুলো কিসের উপর বেস করে করা হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি কানেকটিভ টিস্যু প্রপার বা প্রপার কানেকটিভ টিস্যু। আরেকটাকে বলতে পারি আমরা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তাহলে কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, কানেকটিভ টিস্যু প্রপার এবং স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কিসের ওপর বেস করে? এর ম্যাট্রিক্সটা কিরকম তার ওপর বেস করে। কানেকটিভ টিস্যুর যে ধাত্র বা ম্যাট্রিক্স সেটা কিরকম তার ওপর বেস করে কানেকটিভ টিস্যু প্রপার এবং স্পেশাল কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপার মানে আমরা দেখব এক্ষেত্রে ম্যাট্রিক্সটা হচ্ছে সফট ম্যাট্রিক্স এবং উইথ ফাইবার্স। সফট ম্যাট্রিক্স উইথ, সরি আমি অন্য কালার দিয়ে লিখি, লালটায় বোধহয় কালি শেষ। সফট ম্যাট্রিক্স উইথ ফাইবার্স। এই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা সফট হবে না, এই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা 1 নম্বর হতে পারে যে ম্যাট্রিক্সটা হচ্ছে হার্ড। কি জন্য? ডিউ টু ডিপোজিশন অফ
সল্টস, ইনঅর্গ্যানিক সল্টস, অথবা হতে পারে ম্যাট্রিক্সটা লিকুইড ম্যাট্রিক্স। আবার বলি, ম্যাট্রিক্সটা কিরকম, ধাত্রটা কিরকম, তার উপর বেস করে কানেকটিভ টিস্যুকে দুভাগে ভাগ করা যায়। একটা কানেকটিভ টিস্যু প্রপার, একটা স্পেশাল কানেকটিভ টিস্যু বা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপার কাকে বলবো, এই ক্ষেত্রে ম্যাট্রিক্সটা হবে সফট এবং তার মধ্যে ফাইবার থাকবে। এক্ষেত্রে ম্যাট্রিক্সটা শক্ত হতে পারে, হার্ড হতে পারে। কি জন্য, ম্যাট্রিক্সের মধ্যে ডিপোজিশন অফ ইনঅর্গ্যানিক সল্টস, অথবা ম্যাট্রিক্সটা একদম জলের মতো পাতলা হতে পারে। কিন্তু এটা কিন্তু না শক্ত না পাতলা, এটা কিন্তু মাঝামাঝি, জেলি লাইক। ওকে, সফট। তাহলে এই দুটো বোঝা গেছে কার ওপর বেস করে করা হলো। কানেকটিভ টিস্যু প্রপার, স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপারকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু, আরেকটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু। লুজ কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু। আমি বললাম যে কানেকটিভ টিস্যু প্রপারে আমরা সফট ম্যাট্রিক্স পাবো এবং তার সঙ্গে ফাইবার পাবো। এবারে তাকে আবার লুজ কানেকটিভ টিস্যু আর ডেন্স কানেকটিভ টিস্যু দুভাগে ভাগ করা হয়েছে। এটা আবার কি জন্য ভাগ করা হলো, লুজ কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে আমরা দেখব মোর ম্যাট্রিক্স লেস ফাইবারস, অর্থাৎ এই ক্ষেত্রে ম্যাট্রিক্সের পরিমাণ বেশি, ফাইবারের পরিমাণ কম। আর ডেন্স কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে, ডেন্স মানে ঘন, তো এক্ষেত্রে মোর ফাইবারস অ্যান্ড লেস ম্যাট্রিক্স, এক্ষেত্রে ফাইবারের পরিমাণ বেশি, ম্যাট্রিক্সের পরিমাণ কম। লুজ কানেকটিভ টিস্যু আবার দু রকমের, একটা হচ্ছে অ্যারিওলার টিস্যু, আরেকটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু আবার দু রকমের, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। এটা কিসের উপর বেস করে, ফাইবারগুলোর অ্যারেঞ্জমেন্টটা কিরকম তার উপর বেস করে ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু, ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। নাম শুনেই বুঝতে পারছো, এক্ষেত্রে ফাইবারগুলো একটা নির্দিষ্ট ওরিয়েন্টেশন মেনটেন করবে, যে একই রকমভাবে সজ্জিত, কিন্তু এক্ষেত্রে নির্দিষ্ট ওরিয়েন্টেশনটা মেনটেন হবে না, এই জন্য এর নাম ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যুকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু আর ইয়েলো ইলাস্টিক ফাইবার কানেকটিভ টিস্যু। এক্ষেত্রে কোন ফাইবারটার পরিমাণ বেশি, ফাইবার মেনলি তিন রকমের হয়, মেনলি দু রকমের হয়, কিন্তু আরেকটাও হয়, ওটা হচ্ছে ইলাস্টিক রেটিকুলার ফাইবার। তো রেটিকুলার ফাইবারটাকে বাদ দেওয়া আপাতত, মেন দু রকমের ফাইবার দেখতে পাওয়া যাবে। একটা হচ্ছে হোয়াইট কোলাজেন ফাইবার, যেটা এক্ষেত্রে প্রচুর পরিমাণে থাকে, মানে পুরোটাই কোলাজেন ফাইবার থাকে, ইয়েলো ফাইবার বা ইলাস্টিক ফাইবার থাকেই না এই ক্ষেত্রে। কিন্তু ইয়েলো ইলাস্টিক ফাইবারের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইয়েলো ইলাস্টিক ফাইবার তো থাকবেই বেশি পরিমাণে, কিন্তু তার মধ্যে হোয়াইট ফাইবার কিন্তু কম পরিমাণে থাকতে পারে, এক্ষেত্রে শুধুমাত্র কোলাজেন ফাইবার থাকবে। এটাকে আবার দুভাগে ভাগ করা যায়, এটাকেও আবার দুভাগে ভাগ করা যায়, দুটোই সেম। একটা হচ্ছে কর্ড, একটা হচ্ছে শিট, একটা হচ্ছে কর্ড, একটা হচ্ছে শিট। আমরা এই প্রত্যেকটা সম্বন্ধে পড়বো এখন, তখন জেনে যাব। আর স্পেশালাইজড কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলেটাল টিস্যু, আরেকটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। আমি সি টিস্যু লিখছি, সি টিস্যু মানে কানেকটিভ টিস্যু। ওকে, স্কেলেটাল কানেকটিভ টিস্যু, ফ্লুইড কানেকটিভ টিস্যু। স্কেলেটাল কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কার্টিলেজ, আরেকটা হচ্ছে
বোনস মানে তরুণাস্থি এবং অস্থি, যারা আমাদের এন্ডোস্কেলিটন তৈরি করে, আমাদের অন্তঃকঙ্কাল তৈরি করে। আর ফ্লুইড কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ব্লাড এবং লিম্ফ। ওকে, তোমরা স্ক্রিনশট নাও, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে কানেকটিভ টিস্যু প্রপার, আর এটা হচ্ছে স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে ম্যাট্রিক্সটা সফট হবে উইথ ফাইবার্স, স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর মধ্যে ম্যাট্রিক্সটা হার্ড হবে অথবা একদম লিকুইড হবে, আর এক্ষেত্রে একদম মাঝামাঝিটা, ঠিক আছে। কানেকটিভ টিস্যু প্রপারকে আবার আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, লুজ কানেকটিভ টিস্যু এবং ডেন্স কানেকটিভ টিস্যু। এক্ষেত্রে ম্যাট্রিক্স এবং ফাইবারের অনুপাতটা কীরকম বা পরিমাণটা কীরকম তার উপর বেস করে লুজ কানেকটিভ টিস্যুতে ম্যাট্রিক্সের পরিমাণ বেশি, ফাইবার্সের পরিমাণ কম। ডেন্স কানেকটিভ টিস্যুতে ফাইবারের পরিমাণ বেশি, ম্যাট্রিক্সের পরিমাণ কম। লুজ কানেকটিভ টিস্যুকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অ্যারিওলার কানেকটিভ টিস্যু এবং অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যুকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, ডেন্স রেগুলার কানেকটিভ টিস্যু এবং ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু। এতে ফাইবারগুলোর অ্যারেঞ্জমেন্ট কীরকম তার উপর বেস করে। তার মধ্যে আবার ডেন্সটাকে দুটো ভাগে ভাগ করা যায়, হোয়াইট ফাইব্রাস কানেকটিভ টিস্যু এবং ইয়েলো ইলাস্টিক ফাইবার কানেকটিভ টিস্যু। এবং দুটোকেই আবার আরও দুটো ভাগে ভাগ করা যায়, কর্ড এবং শিট। তো এবারে আমরা এইগুলো সম্বন্ধে পড়ব। তার আগে ছোট করে জেনে নিই কানেকটিভ টিস্যুর কম্পোজিশনটা। কানেকটিভ টিস্যুর কম্পোজিশন তো আমি বললাম যে কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা ম্যাট্রিক্স পাবো, ফাইবার্স পাবো এবং অবশ্যই টিস্যু, যেহেতু তো টিস্যুর মধ্যে তো সেল পাবোই, কারণ আমরা তো জানি যে অসংখ্য সেল নিয়ে কিন্তু টিস্যু তৈরি হয়। তাহলে আমরা দেখে নিই যে কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা কি কি ধরনের মোস্ট ইম্পর্টেন্ট যে সেলগুলো, কিছু স্পেশালাইজড সেল আছে সেগুলো সম্বন্ধে এখন বলবো না, সেগুলো যখন কার্টিলেজ বা বোন পড়াবো তখন সেগুলো সম্বন্ধে ডিটেলে আসবো। এখন এমনি প্রপার কানেকটিভ টিস্যুতে বা কানেকটিভ টিস্যু প্রপারের মধ্যে কোন কোন সেলগুলো দেখতে পাবো সেগুলোই আমরা আসছি, স্পেশালাইজড কানেকটিভ টিস্যুতে না। এখন তাহলে আমরা কানেকটিভ টিস্যু প্রপারে কি কি সেল পাবো সেই সেলগুলো সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। তাহলে সেলস অফ কানেকটিভ টিস্যু প্রপার বা প্রপার কানেকটিভ টিস্যু, সেলস অফ প্রপার কানেকটিভ টিস্যু। কানেকটিভ টিস্যুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে বা বেশি সংখ্যায় যে সেলটা আমরা পাবো তার নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল। সব থেকে ইম্পর্টেন্ট, একদম স্টার মেরে লিখে রাখো, সব থেকে ইম্পর্টেন্ট সেল হচ্ছে কানেকটিভ টিস্যুর ফাইব্রোব্লাস্ট সেল। নাম শুনেই কিছু নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে ফাইবার সংক্রান্ত কিছু একটায় কাজ করবে। কি করে? এ ফাইবার তৈরি করে। ফাইব্রোব্লাস্ট সেল দেখতে কেমন হয়? ফাইব্রোব্লাস্ট দেখতে হয় এরকম। এর মধ্যে আমরা অনেক এরকম সাইটোপ্লাজমিক প্রসেসেস দেখতে পাবো, সাইটোপ্লাজমিক প্রসেসেস। ঠিক আছে, তো নিউক্লিয়াস থাকবে, সাইটোপ্লাজম থাকবে এবং এরা প্রচুর পরিমাণে ফাইবার তৈরি করে এবং ফাইবার সিক্রিট করে। তাহলে এরকম ইররেগুলার শেপ সাইটোপ্লাজমিক প্রসেসেস থাকবে এবং এর কাজ কি? এ কিন্তু ফাইবারস তৈরি করবে এবং তার সঙ্গে আর কি তৈরি করে? ম্যাট্রিক্স। কানেকটিভ টিস্যু তিনটে জিনিস, টিস্যু মানে সেল থাকবেই থাকবে, আর কানেকটিভ টিস্যুর মধ্যে ম্যাট্রিক্স প্রচুর পরিমাণে, তো ম্যাট্রিক্স এবং ম্যাট্রিক্সের মধ্যে ফাইবার্সও থাকে। তো এই কানেকটিভ টিস্যুর মধ্যে যে ম্যাট্রিক্স এবং ফাইবার্স, এটা কিন্তু মেনলি তৈরি করে ফাইব্রোব্লাস্ট। তো ফাইবার্স থেকেই ফাইব্রোব্লাস্ট নামটা এসছে, এরা ফাইবার তৈরি করে বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে একেবারে ইয়াং ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্ট সেল যখন ওল্ড হয়ে যায়, ধরো একটু বয়স হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু তাকে বলা হয়, তাহলে ফাইব্রোব্লাস্ট সেলকে কিন্তু তখন আমরা বলবো ফাইব্রোসাইট, ফাইব্রোসাইট সেল। তাহলে ওল্ড ফাইব্রোব্লাস্টকে আমরা বলবো ফাইব্রোসাইট। তো ওল্ড মানে এর কার্যক্ষমতা একটু কমে আসবে, তো এ কিন্তু আর ফাইবার তৈরি করতে পারে না খুব একটা, এ তখন সামান্য পরিমাণে ম্যাট্রিক্স প্রডিউস করে। ঠিক আছে, এবং এই ফাইব্রোব্লাস্ট সেল খুব গুরুত্বপূর্ণ কি জন্য? এরা কিন্তু আনডিফারেন্সিয়েটেড সেল,
ডিফারেন্সিয়েটেড সেল, আনডিফারেন্সিয়েটেড সেল মানে যে সেলের ডিফারেন্সিয়েশন হয়নি। ডিফারেন্সিয়েশন মানে স্পেশালাইজড, তাই না, কোনো একটা কিছুতে স্পেশালাইজড হয়ে যাওয়া। তো এই সেল থেকে কিন্তু অন্যান্য ধরনের কানেকটিভ টিস্যু সেল তৈরি হতে পারে। যেমন ধরো অস্টিওব্লাস্ট, অস্টিওব্লাস্ট, তারপরে ধরো কন্ড্রোব্লাস্ট। অস্টিওব্লাস্ট আমরা পাবো বোনে, অস্থির মধ্যে পাবো। কন্ড্রোব্লাস্ট আমরা দেখতে পাবো কার্টিলেজে। যখন আমরা বোনস বা কার্টিলেজ মানে স্পেশালাইজড কানেকটিভ টিস্যুর আন্ডারে স্কেলেটাল কানেকটিভ টিস্যু পড়বো, তখন আমরা এই সেলগুলো সম্বন্ধে ডিটেলে জানবো। এখন তো আমি বললাম যে আমি কানেকটিভ টিস্যু প্রপার সম্বন্ধে বলছি, স্পেশালাইজড সম্বন্ধে বলছি না। তাহলে এই ফাইব্রোব্লাস্ট সেলই কিন্তু এই সেলগুলো তৈরি করতে পারে। তার মানে এরা কিন্তু আনডিফারেন্সিয়েটেড সেল। এই সেল থেকে যদি এই সেল তৈরি হয়ে যায়, তার মানে ও স্পেশালাইজড হয়ে গেল, আর কিন্তু তখন ও অন্য কোনো কাজ করতে পারবে না। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আনডিফারেন্সিয়েটেড সেল। কানেকটিভ টিস্যুর মধ্যে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায়, সাইজে বেশ বড় সড়ো, এবং তার মধ্যে কিন্তু সাইটোপ্লাজমিক প্রসেসেস থাকবে। তাহলে এই হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল। স্ক্রিনশট নিলে নিয়ে নাও, মুছে দেবো আমি। নেক্সট সেল হচ্ছে, মুছলাম। নেক্সট সেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ফাইব্রোব্লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা যদি নেক্সট সেলের নাম বলি, সেটা হচ্ছে হিস্টিওসাইট সেল, যাকে আমরা ম্যাক্রোফাজও বলতে পারি। হিস্টিওসাইট বা ম্যাক্রোফাজ, এরা দেখতে, এরা কিন্তু অ্যামিবয়েড লাইক স্ট্রাকচার, অ্যামিবার মতো দেখতে। ঠিক আছে, এবং এর মধ্যে কিডনি শেপ নিউক্লিয়াস থাকবে, কিডনি শেপ নিউক্লিয়াস থাকবে। ওকে, আর এদেরকে দেখে তোমার মনে হবে এরা গ্র্যানিউলার, মানে এদের সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর গ্র্যানিউল লাইক স্ট্রাকচার দেখতে পাওয়া যাবে, দেখে মনে হবে গ্র্যানিউলার বা দানাদার। কিন্তু এই গ্র্যানিউলগুলো বেসিক্যালি কি, এই গ্র্যানিউলগুলো কিন্তু বেসিক্যালি লাইসোজোম। তো এই সেলে প্রচুর পরিমাণে লাইসোজোম থাকার ফলে কিন্তু এদেরকে দেখে গ্র্যানিউলার মনে হতে পারে। এর নাম হচ্ছে ম্যাক্রোফাজ। আমরা ম্যাক্রোফাজ টার্মটা নিশ্চয়ই শুনেছি, তাই না? মনোসাইট থেকে ম্যাক্রোফাজ তৈরি হয়, ব্লাড ভেসেল থেকে যখন বেরিয়ে আসে ডায়াপেটেসিস পদ্ধতিতে, তাই না? তাহলে ম্যাক্রোফাজ যখন একে আমি বলছি, তাহলে ম্যাক্রোফাজের কাজ কি? ম্যাক্রোফাজের কাজ কিন্তু ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করা, ভাইরাস এবং ব্যাকটেরিয়াকে কিন্তু কিল করতে হেল্প করে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে হিস্টিওসাইট বা ম্যাক্রোফাজ। এবং এই সেলকে কিন্তু স্ক্যাভেঞ্জার সেলও বলা হয়, স্ক্যাভেঞ্জার সেলও বলা হয়। কি জন্য স্ক্যাভেঞ্জার সেল বলা হয়? কারণ এরা কিন্তু ডেড বা ড্যামেজড যে কানেকটিভ টিস্যু সেল, তাদেরকে কিন্তু ডিস্ট্রয় করতে হেল্প করে। আবার বলছি, কোনো মৃত বা ক্ষয়প্রাপ্ত কানেকটিভ টিস্যু সেলকে কিন্তু এরাই এনগালফ করে ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে ফেলে। এদেরকে স্ক্যাভেঞ্জার সেলসও বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে হিস্টিওসাইটস অর ম্যাক্রোফাজ। হয়েছে, স্ক্রিনশট নিলে নিয়ে নাও। আমরা তাহলে নেক্সট সেলে আসছি। নেক্সট সেলটার নাম হচ্ছে মাস্ট সেলস। মাস্ট সেল, এটাও কিন্তু দেখতে অ্যামিবা লাইক, তাহলে অ্যামিবয়েড, এরও শেপ অ্যামিবয়েড। কিন্তু এই মাস্ট সেলটাকে তোমরা বেসোফিল জানো। তো মাস্ট সেলটা অলমোস্ট লাইক বেসোফিল, এবং এর নিউক্লিয়াসে কিন্তু তোমরা দুটো বা তিনটে লোব দেখতে পাবে, এবং এস লাইক, নিউক্লিয়াসটা কিন্তু এরকম এস লাইক, দেখো এসের মতো মাস্ট সেল। আর এরা কিন্তু বেসোফিলিক ইন নেচার। আমি তো বললাম এরা বেসোফিলের মতো, মাস্ট সেলটা বেসোফিলের মতো, বেসোফিলিক ইন নেচার। বেসোফিলিক ইন নেচার, বেসোফিলিক মানে কি? তার মানে হচ্ছে বেসিক স্টেইন, ক্ষারীয় রঞ্জক দ্বারা রঞ্জিত করলে কিন্তু এ রঞ্জক গ্রহণ করে, বেসিক স্টেইনে কিন্তু স্টেইনড হয়। যেমন ধরো মিথিলিন ব্লু। তাহলে এরা হচ্ছে মাস্ট সেল, যারা ব্লাডের বেসোফিলের সঙ্গে আমরা একে তুলনা করতে পারি। এবং
এ খুব গুরুত্বপূর্ণ কাজ করে, এ কয়েকটা জিনিস ক্ষরণ করে। কি কি? এ ক্ষরণ করে হেপারিন, এ ক্ষরণ করে হিস্টামিন, এবং এ ক্ষরণ করে সেরোটোনিন। তিনটে প্রচণ্ড গুরুত্বপূর্ণ জিনিস। আবার বলি, হেপারিন, হিস্টামিন এবং সেরোটোনিন। এর মধ্যে হেপারিন নামটার সঙ্গে আমরা সব থেকে বেশি পরিচিত, তাই না? বেসোফিল শ্বেত রক্তকণিকা হেপারিন ক্ষরণ করে। হেপারিনটা কি? হেপারিনটা এক ধরনের ন্যাচারাল অ্যান্টি কোয়াগুলেন্ট, তাই না? হেপারিন হচ্ছে এক ধরনের ন্যাচারাল অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে কি? অ্যান্টিকোয়াগুলেন্ট মানে যে রক্ততঞ্চনে বাধা দেয়, আমাদের দেহের মধ্যে রক্ততঞ্চনে বাধা দেয় হচ্ছে হেপারিন। কিভাবে? এ প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে কনভার্ট হওয়া থেকে বাধা দেয়। এবং আমরা জানি যে থ্রম্বিন তৈরি হলেই তবেই ওই ইন্ট্রিনজিক পাথওয়ে, এক্সট্রিনজিক পাথওয়ে, ওই পাথওয়ে চালু হবে, তাই না? তো প্রথম্বিন থেকে থ্রম্বিনে কনভার্সনটাতেই বাধা দেয়। বেসিক্যালি থ্রম্বিন তৈরি হওয়ার পর চালু হয় না, পাথওয়েগুলো আগেই চালু হয়ে যায়। কিন্তু এইটা না হলে কিন্তু আলটিমেটলি ব্লাড কোয়াগুলেশন হবে না, মানে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি হবে না, ফাইব্রিন পলিমার তৈরি হবে না। তো ব্লাড কোয়াগুলেশন পড়া হয়ে গেলে ব্যাপারটা আমাদের নিশ্চয়ই জানা আছে। তো এই ইম্পর্টেন্ট যে এই পাথওয়েটা এই যে কনভার্সনটা প্রথম্বিন থেকে থ্রম্বিনে কনভার্ট হবে, তো এই স্টেপটাতেই ও বাধা দেয়। ফলে কিন্তু আলটিমেটলি এর পরবর্তী যে স্টেপ, মানে ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার তৈরি হওয়া বা তারপরের স্টেপগুলো, সেগুলো বাধাপ্রাপ্ত হয়। ফলে ন্যাচারালি কিন্তু আমাদের ব্লাড ভেসেলের মধ্যে বা বডির মধ্যে কিন্তু ব্লাড কোয়াগুলেট করতে পারে না। নেক্সট, হিস্টামিন। হিস্টামিনটা হচ্ছে এক ধরনের ভ্যাসোডায়ালেটর। মানে কি? এ ব্লাড ভেসেলকে স্ফীত হতে সাহায্য করে, ব্লাড ভেসেলের ডায়ালেশনে হেল্প করে, ব্লাড ভেসেলকে ফুলতে সাহায্য করে। তাহলে কোথাও ধরো ইনফেকশন হলো, অ্যালার্জিক ইনফেকশন, তো সেক্ষেত্রে কিন্তু মাস্ট সেল হিস্টামিন ক্ষরণ করে। মাস্ট সেল যেই মুহূর্তে হিস্টামিন ক্ষরণ করছে, তো সেই রিজিয়নের ব্লাড ভেসেল কিন্তু ফুলে উঠছে। তো ব্লাড ভেসেল ফুলে ওঠার ফলে কি হবে? সেখানে কিন্তু ব্লাড ফ্লোটা বাড়তে শুরু করবে। এবং তার সঙ্গে কি হয়, শুধুমাত্র ব্লাড ভেসেল ফুলেই ওঠে না। ধরো ব্লাড ভেসেলটা এরকম সাইজ ছিল, হিস্টামিনের প্রভাবে ব্লাড ভেসেলটা একটু ফুলে উঠলো, এবং তার সঙ্গে কি হয়, ব্লাড ভেসেলের পারমিয়েবিলিটি বেড়ে যায়। কিসের পারমিয়েবিলিটি? ব্লাড ভেসেলের মধ্যে দিয়ে যে ব্লাড কর্পাসেলগুলো ফ্লো করছে, সেই ব্লাড কর্পাসেল কি হয়, এই পারমিয়েবিলিটি বেড়ে যাওয়ার জন্য ও বেরিয়ে ওই অ্যাডজেসেন্ট টিস্যুতে চলে আসতে পারে। ঠিক আছে? মনোসাইট, নিউট্রোফিল, এই ধরনের যে ব্লাড সেলগুলো যারা মেনলি রোগ জীবাণুর সঙ্গে লড়াই করবে, তারা কিন্তু এই ব্লাড ভেসেলকে ভেদ করে বেরিয়ে আসতে পারে, যেই প্রসেসটাকে বলা হয় ডায়াপিডেসিস। তো ডায়াপিডেসিসে মেনলি হেল্প করবে কিন্তু হিস্টামিন। কিভাবে? এক তো ব্লাড ফ্লো বাড়িয়ে দিল, তার উপরে ব্লাড ভেসেলের কিন্তু পারমিয়েবিলিটিও বাড়িয়ে দিল। বোঝা গেছে হিস্টামিনের কাজ? ওকে, নেক্সট হচ্ছে সেরোটোনিন। সেরোটোনিনের কাজটা কি? এটা হচ্ছে আবার ঠিক হিস্টামিনের অপোজিট। হিস্টামিন হচ্ছে ভ্যাসোডায়ালেটর, সেরোটোনিনটা হচ্ছে ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর মানে ও ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করতে হেল্প করে, ব্লাড ভেসেলকে সংকুচিত হতে হেল্প করে। তো কোথাও ধরো কারো খুব ব্লিডিং হচ্ছে, ব্লাড ভেসেল ফেটে গিয়ে ব্লিডিং হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্লাড ভেসেল যদি সংকীর্ণ হয়ে যায় বা সংকুচিত হয়ে যায়, তাহলে কিন্তু সেখান থেকে বেশি ব্লাড বেরোতে পারবে না। ঠিক আছে? তো এইভাবে কিন্তু সেরোটোনিন ভ্যাসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে। এছাড়া ব্লাড প্রেশারও বাড়াতে সাহায্য করে, ব্লাড ভেসেল যেহেতু ছোট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যুর থার্ড সেল, যার নাম হচ্ছে মাস্ট সেল। নেক্সট, আচ্ছা সরি মুছে দিলাম, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, নেক্সট আমরা কানেকটিভ টিস্যু প্রপারে আরেক ধরনের সেল দেখব, যার নাম হচ্ছে অ্যাডিপোসাইটস বা অ্যাডিপোস সেল। তাহলে 4 নম্বর সেলটার নাম কি? অ্যাডিপোসাইটস বা অ্যাডিপোস সেল। অ্যাডিপোস মানে হচ্ছে মেদকলা, তাই না? তো অ্যাডিপোস সেলগুলো এরকম রাউন্ড বা ওভাল শেপের হয়, এবং
এর মধ্যে কিন্তু অ্যাডিপোসাইটস দু রকমের হতে পারে। প্রথমে আমি একটা আঁকি, তারপর সেকেন্ডেরটা বলছি। এরকম ধরো রাউন্ড বা ওভাল শেপের সেলগুলো হয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট জমা হতে পারে। ফ্যাটগুলো কিন্তু এরকম ফ্যাট গ্লোবিউল রূপে জমা হয়। এই ধরো ফ্যাট গ্লোবিউল, এর মধ্যে কিন্তু ফ্যাট ভর্তি, এবং যে ক্ষেত্রে এই ফ্যাট গ্লোবিউল একটা থাকে যাকে বলা হয় মোনোলোকিউলার অ্যাডিপোসাইট। মোনোলোকিউলার অ্যাডিপোসাইট, যেটা আমরা দেখতে পাবো হোয়াইট ফ্যাটের ক্ষেত্রে। আমি যখন অ্যাডিপোস টিস্যু পড়াবো তখন হোয়াইট ফ্যাট সম্বন্ধে বলবো, এখন আর কিছু বলছি না। মোনোলোকিউলার অ্যাডিপোসাইট মানে যে অ্যাডিপোসাইট সেলের মধ্যে একটা বড় সাইজের ফ্যাট গ্লোবিউল প্রেজেন্ট। তাহলে এই ফ্যাট গ্লোবিউল একটাই প্রেজেন্ট, সাইজে অনেক বড়, এবং ফ্যাট গ্লোবিউলটা অনেক বড় হওয়ায় সাইটোপ্লাজমের পরিমাণ অনেক কমে গেছে এবং নিউক্লিয়াসটা কিন্তু এক সাইডে চলে যাবে এবং পাতলা চ্যাপ্টা মতো হবে, তাই না? তো একে দেখতে আংটির মতো মনে হচ্ছে না? আংটি কেমন দেখতে হয়? এরকম টাইপের হয় না? যদি আংটিকে সাইড থেকে দেখা হয়, এখানটা ধরো পাথরটা বসানো আছে, তো অনেকটা এরকম দেখতে লাগছে না? তাই একে বলা হয় সিগনেট রিং সেল। সিগনেট রিং সেল মনে থাকবে, সিগনেট রিং সেল। সিগনেট রিং এর ন্যায় শেপটা হয় বলে একে বলা হয় সিগনেট রিং সেল। তো এটা হচ্ছে মোনোলোকিউলার অ্যাডিপোসাইট। আরেকটা হয় মাল্টিলোকিউলার অ্যাডিপোসাইট। সেক্ষেত্রে কি হয়, ছোট ছোট সাইজের অনেকগুলো ফ্যাট গ্লোবিউল থাকে, ছোট ছোট সাইজের অনেকগুলো ফ্যাট গ্লোবিউল থাকে। এর ফলে কিন্তু এক্ষেত্রে নিউক্লিয়াসটা একদম প্রান্তে নাও যেতে পারে, নিউক্লিয়াসটা যে কোনো জায়গাতেই থাকতে পারে নিউক্লিয়াস। এবং এই সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, প্রচুর সংখ্যায়, কারণ সাইটোপ্লাজমের পরিমাণটা অপেক্ষাকৃত বেশি। এর ক্ষেত্রে ফ্যাট গ্লোবিউলটাই এত বড় যে সাইটোপ্লাজম খুব কম। এর ক্ষেত্রে সাইটোপ্লাজমের সংখ্যা পরিমাণ প্রচুর বেশি এবং তার মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রচুর সংখ্যায় থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মাল্টিলোকিউলার অ্যাডিপোসাইট। এটা হচ্ছে মাল্টিলোকিউলার অ্যাডিপোসাইট। আমরা পাবো কোথায় দেখতে? ব্রাউন ফ্যাটে। আবার আমি বলছি হোয়াইট ফ্যাট ব্রাউন ফ্যাট কি আমি যখন অ্যাডিপোস টিস্যু পড়াবো তখনই বলবো, আমি এখন আর কিছু বলছি না। একটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি তাহলে পরের সেলটায় আসছি। ওকে, তাহলে এই হলো অ্যাডিপোসাইট বা অ্যাডিপোস সেল। নেক্সট, লিম্ফোসাইট মনে আছে? ব্লাডে যে লিম্ফোসাইট থাকে, সেই লিম্ফোসাইট কিন্তু আমরা কানেকটিভ টিস্যুতেও দেখতে পাবো। তাহলে কানেকটিভ টিস্যুর মধ্যে কিন্তু আমরা লিম্ফোসাইটও দেখতে পাবো। তাহলে 5 নম্বর আমরা বলতেই পারি লিম্ফোসাইট। তাহলে লিম্ফোসাইট কেমন দেখতে আমাদের নিশ্চয়ই মনে আছে। লিম্ফোসাইট ওভাল শেপ, রাউন্ড শেপই মেনলি হয়। লিম্ফোসাইটের মধ্যে নিউক্লিয়াস থাকবে একটা বড় সাইজের, তাই তো? এই ধরো লিম্ফোসাইট, এবং গ্র্যানিউলার, তাই না? গ্র্যানিউল থাকবে না, এটা কিন্তু সাইটোপ্লাজম আঁকছি আমি, কোনো গ্র্যানিউল থাকিনি। তো এই হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইটের কাজ আমরা জানি। লিম্ফোসাইটের কাজ হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন। ইমিউনোগ্লোবিউলিন মানে কি? অ্যান্টিবডি। অ্যান্টিবডি তৈরি করা কিন্তু লিম্ফোসাইটের কাজ। তাহলে লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে কিন্তু অনাক্রমতায় হেল্প করবে, রোগ জীবাণু ধ্বংস করতে হেল্প করবে। এই হচ্ছে লিম্ফোসাইট। এটা সম্বন্ধে ব্লাডে আমরা নিশ্চয়ই পড়ে ফেলেছি বা ভবিষ্যতে পড়ব। আরেক ধরনের সেল হয় যাকে বলা হয় প্লাজমা সেল। প্লাজমা সেল, এই সেলটা কিন্তু লিম্ফোসাইট থেকেই সৃষ্টি হয়। লিম্ফোসাইটের ডিভিশনের ফলে কিন্তু লিম্ফোসাইট থেকে প্লাজমা সেল তৈরি হয়। প্লাজমা সেলের ক্ষেত্রে পার্থক্যটা কি? এই নিউক্লিয়াসটার মধ্যে যে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন ফাইবার, সেটার এমন একটা অ্যারেঞ্জমেন্ট হয়, ওই চাকার স্পোকের মতো দেখতে মনে হয়, যেন রেডিয়েট করেছে মাঝখান থেকে। সাইকেলের চাকা দেখেছো বা গরুর গাড়ির চাকা, তার যে স্পোকগুলো এরকম দেখতে, ওই জন্য একে বলা হয় কার্টউইল সেল। কি বলে? কার্টউইল সেল, কারণ নিউক্লিয়াসের ক্রোমাটিন ফাইবারটা দেখতে এরকম স্পোকের মতো। তো প্লাজমা সেলের উৎপত্তি হচ্ছে লিম্ফোসাইট থেকে। লিম্ফোসাইটের কাজ আমি বললাম অ্যান্টিবডি তৈরি করা, অ্যান্টিবডি সিক্রিট করা, অ্যান্টিবডি ক্যারি করা, এগুলো এর কাজ।
তো প্লাজমা সেলেরও কিন্তু সেম কাজ, এরা কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের কানেকটিভ টিস্যু প্রপারের বিভিন্ন রকমের সেল। এবারে আমরা একটুখানি ফাইবারগুলো সম্বন্ধে বলে দিচ্ছি, তারপরে আমরা টাইপসে ঢুকবো। ফাইবারের মধ্যে কি কি আছে? ফাইবারের মধ্যে মেনলি কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার, কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার। কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার। কোলাজেন ফাইবারকে বলা হয় হোয়াইট ফাইবার, ইলাস্টিক ফাইবারকে বলা হয় ইয়েলো ফাইবার। ইয়েলো ইলাস্টিক ফাইবার, হোয়াইট কোলাজেন ফাইবার। কোলাজেন ফাইবার দেখতে কিরকম হয়? ওয়েভি, এরকম আনব্রাঞ্চড, এর কোনো ব্রাঞ্চিং নেই। তাহলে ওয়েভি, আনব্রাঞ্চড এবং বান্ডেলড, অর্থাৎ একসঙ্গে অনেকগুলো ফাইবার এরকম বান্ডেল তৈরি করে, এক গুচ্ছ কোলাজেন ফাইবার এরমভাবে অবস্থান করে। আমরা যদি ইলাস্টিক ফাইবার দেখি, ইলাস্টিক ফাইবার কিন্তু স্ট্রেট, ব্রাঞ্চড এবং সিঙ্গেল। এ কিন্তু বান্ডেলড না। এই যেমন বান্ডেলড অনেকে একসঙ্গে থাকে, এ কিন্তু সিঙ্গেল এবং ব্রাঞ্চড। এটা আনব্রাঞ্চড। আর কি, এটা কিন্তু অনেক বেশি স্ট্রং। ইনইলাস্টিক, এ কিন্তু কি বলবো, সংকোচন প্রসারণ সম্ভব না। সংকোচন প্রসারণ ঠিক না, ধরো রাবারকে কি হয়, টানলে লম্বা হবে, ছাড়লে ছোট হয়ে যাবে। তো ইলাস্টিসিটি কিন্তু এর কম বা নেই, এর ইলাস্টিসিটি নেই। এ কিন্তু স্ট্রং, এ তোকে জোর দেবে, মানে শক্তপোক্ত করতে হেল্প করবে। কিন্তু ইলাস্টিক ফাইবার নামের মধ্যেই দেখো আছে, এর কিন্তু ইলাস্টিসিটি খুব, একে টানলে লম্বা হবে, আবার ছাড়লে ছোট হয়ে যাবে। তো এর কিন্তু ইলাস্টিসিটি পাওয়ার অনেক বেশি, এর কিন্তু ইলাস্টিসিটি পাওয়ার নেই। এটা কিন্তু অনেক স্ট্রং। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার এবং ইলাস্টিক ফাইবার। তাহলে আমরা কানেকটিভ টিস্যুতে এই এতগুলো রকমের সেল দেখতে পাবো প্রপার কানেকটিভ টিস্যুতে, এবং এই দুটো মেনলি ফাইবার দেখতে পাবো। আমরা নেক্সট ভিডিওতে টাইপসগুলো ডিটেলে নিয়ে ফিরছি। চলো।